আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এডুকেশন ফেসবুক পেজে আজকের লাইভ ক্লাসে। তো আজকে আমরা আলোচনা করব তোমাদের যাদের টেস্ট পরীক্ষা, তোমাদের পরিসংখ্যান নিয়ে যাদের কোনো সমস্যা আছে, আমরা পরিসংখ্যান নিয়ে আলোচনা করব। তো তোমরা আজকের আমাদের এই ক্লাসটি একটু শেয়ার করে দেবে আর একটু কমেন্ট করো সব ঠিকঠাক আছে কিনা। আজকে তোমরা দেখতেই পাচ্ছ আমরা নতুন একটা সেট আপে আসার চেষ্টা করছি। তো আজকে তাৎক্ষণিকভাবে যেভাবে সম্ভব হলো আমরা সেট আপ করছি। তো পরবর্তী ক্লাসটা তোমাদের আরও মজাদার করে আমরা নেওয়ার চেষ্টা করব। তো আজকে পরিসংখ্যান একটা ওয়ান শট ক্লাস হবে। তোমাদের কোন কোন টপিকস নিয়ে সমস্যা আছে, তোমাদের কোন কোন টপিকস নিয়ে সমস্যা আছে তোমরা শুধু কমেন্ট করবা। আচ্ছা, যে কোনো প্রশ্ন সমাধান করা হবে পরিসংখ্যান থেকে। আর যদি না করো আমি কয়েকটা করাইয়ে কিন্তু আজকের লাইভটা শেষ করে দিব, কয়েকটা ম্যাথ দেখাই শেষ করে দিব। তো পরিসংখ্যান থেকে তোমাদের এখনো যাদের সমস্যা, একমাত্র কি শুধুমাত্র পরিসংখ্যান চ্যাপ্টারটা যদি খুব সুন্দরভাবে করো তাহলে কিন্তু পরীক্ষায় একটা ভালো মানে ন্যূনতম একটা পাস মার্ক হয়ে যাবে। একমাত্র একটা চ্যাপ্টার করলে আর এখান থেকে কিন্তু 20 মার্ক তুমি সৃজনশীল অ্যান্সার করতে পারছো। আর যদি এখান থেকে এমসিকিউ থাকে বা শর্ট প্রশ্ন থাকে তাহলে এখান থেকে কিন্তু আরো কয়েকটা নাম্বার পাচ্ছ। মানে তোমাদের রিটেনে পাস করা মার্ক হচ্ছে 23 নাম্বার, কিন্তু এখানে একটা চ্যাপ্টার ভালো করে পারলে হয়ে যাচ্ছে। তো তোমাদের কোন কোন জায়গা থেকে সমস্যা আছে বা ওইটা কমেন্ট করতে পারো। না হলে আমি প্রথম থেকে শুরু করলে কিন্তু অনেক দীর্ঘ হবে, ক্লাস ডিউরেশন অনেক দীর্ঘ হবে, এই জন্য কিন্তু অনেক সময়ও লাগবে। তো এই কোথা থেকে শুরু করবো তোমরা বলতে পারো। একবার প্রথম থেকে যদি শুরু করতে হয় আমাদের, একেবারে প্রথম থেকে শুরু করতে হলে আমাদের সারণী তৈরি করা থেকে শুরু করতে হবে। তো আমি কোথা থেকে শুরু করব, তোমরা যারা ক্লাসে জয়েন করছো আলহামদুলিল্লাহ এডুকেশনের সেট আপে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আসলে কোনো বোর্ড পরীক্ষার প্রশ্ন নিলে হয়তো ভালো হতো, আমি তোমাদেরকে বই নিয়ে রাখছি আর কি। কোথা থেকে শুরু করব দেখো, পরিসংখ্যানে প্রথমত তোমাদের কি করতে হয়, পরিসংখ্যান অধ্যায়টা আছে 17 নম্বরে। তো এখানে প্রথমত তোমাদের সারণী যদি তৈরি করতে হয়, হ্যাঁ সারণী তৈরি করতে হলে তোমাদের এখানে বলেই দিয়েছে প্রথমত কি করতে হবে। প্রথম থেকে যদি আমি শুরু করি, যদি ওয়ান শট নাম দিয়েছি, তাও তোমাদের যারা কমেন্ট করছো একটু কমেন্ট করো, আমি কারোর কমেন্ট কিন্তু দেখতে পাচ্ছি না। কোথা থেকে শুরু করবো, একেবারে প্রথম থেকে শুরু করতে হবে, অনেক সময় লাগবে। তোমরা কি কি বিষয় পারো না, সেই যে টপিকসগুলো তোমাদের পরীক্ষা আসে আমরা শুরু করতে পারি। প্রথমত তোমাদের যেহেতু এখান থেকে 2 সেট প্রশ্ন অ্যান্সার করা তোমাদের ইচ্ছা, তাহলে প্রথমত তোমরা সারণী তৈরি করা, সারণী তৈরি। তো 1 নম্বর টপিক হলো সারণী তৈরি করা। সারণী তৈরি করতে হলে আমাদের কি কি লাগে, হ্যাঁ সারণী তৈরি করতে হলে আমাদের কি কি লাগে তোমাদের এখানে সুন্দর করে বইয়ে লেখা রয়েছে, যদিও পিডিএফটা দেখাইতে পারলে ভালো হতো। তো অনেকেই সালাম দিচ্ছ আমি দেখতে পাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। ডিজিটাল স্ক্রিন সিকিউ সলভ করেন, আচ্ছা সিকিউ সলভ কোথা থেকে করো, মানে কি কোনটা কোন টপিকসের নাম বলে দিতে পারো। মেহেদি হাসান মাজিদ, কোন টপিকস, যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় দেখাবো না মধ্যক দেখাবো নাকি সারণী তৈরি দেখাবো,
20 মার্ক কমন দেন। আচ্ছা, কমন দিতে হলে যে যে টপিকসগুলো আসে, প্রথমত সারণী তৈরি কিন্তু অনেক সময় চলে আসে, সারণী তৈরি করাটা আমি শেখাইতে পারি তোমাদের। তো সারণী তৈরি করতে হলে এখানে কয়েকটা তোমাদের বইয়ে দেখো কয়েকটা লেখা রয়েছে লাইন, বলছে সারণী তৈরি করার জন্য প্রথমে করতে হবে আর হলো উপাত্ত সমূহ কিভাবে সারণীভুক্ত করে বিন্যস্ত করতে হবে তা আমরা আগেই শিখেছি। আমরা জানি কোনো উপাত্ত সারণীভুক্ত করতে হলে প্রথমে তার কি নির্ধারণ করতে হবে, কোনো উপাত্ত সারণীভুক্ত করতে হলে প্রথমে তার পরিসর নির্ধারণ করতে হবে। কি নির্ধারণ করতে হবে? পরিসর নির্ধারণ করতে হবে। এরপর শ্রেণী ব্যবধান। প্রথম ধাপ হচ্ছে সারণী তৈরি করতে হলে কি করতে হবে? পরিসর নির্ধারণ করতে হবে এক। তারপরে আসছে কি শ্রেণীর ব্যবধান, তারপরে শ্রেণী সংখ্যা নির্ধারণ, তারপরে শেষে হচ্ছে ট্যালি চিহ্ন। কোনো উপাত্ত যদি সারণীভুক্ত করতে হয় খালি 4টি ধাপ আমাদের পার করতে হবে। তাহলে প্রথম ধাপ হচ্ছে কি এখানে পরিসর নির্ধারণ করতে হবে এক, 2 নম্বরে শ্রেণী ব্যবধান, 3 নম্বরে শ্রেণী সংখ্যা নির্ধারণ, আর 4 নম্বরে ট্যালি চিহ্ন ব্যবহার করে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হয়। তো উদাহরণের মাধ্যমে একটা আমরা দেখাইতে পারি তোমাদের যে সারণী তৈরি করতে হয় কিভাবে, একটা আমরা একটু দেখাইতে পারি তোমাদের। এখানে আমি কয়েকটা উপাত্ত লিখে নিতে পারি, কয়েকটা তোমাদের দেখানোর জন্য বা সুবিধা করার জন্য, যে 10, 15, 20, 25, 30, স্ক্রিনের আলো চলে যাচ্ছে, 35, 50, 52, 55, 60, 19, 20, 25, 38, 29, 25, 29, ওই দি দেখো কয়টা হয়ে যায়, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, আর দুটো নেই 40। এই 20টা উপাত্ত দেওয়া আছে তোমাদের, 20টা উপাত্ত দেওয়া রয়েছে, বলছে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। প্রশ্ন হচ্ছে গণসংখ্যার নিবেশন সারণী তৈরি করো। তো গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হলে প্রথমত আমাদের কি করতে হবে? উপাত্তের কি করতে হবে? পরিসর নির্ধারণ করতে হবে। পরিসর নির্ধারণ করতে হলে পরিসরের সূত্র জানি কি, কোন উপাত্তের পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তো এখানে পরিসর মানে সবচেয়ে বড় সংখ্যা আছে কত দেখো, আর সবচেয়ে বড় সংখ্যা আছে 60, আর সবচেয়ে ছোট সংখ্যা আছে দেখো 10। তাহলে এখানে আমরা সবচেয়ে ছোট সংখ্যা এবং সবচেয়ে বড় সংখ্যা কিন্তু পেয়ে যাচ্ছি, সবচেয়ে বড় সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি। তো এখানে লিখতে পারি অ্যানসার করবে। এইরকম ধরনের প্রশ্ন কিন্তু 4 মার্ক, এই ধরনের প্রশ্ন কিন্তু 4 মার্ক যখন আসবে তখন এইভাবে করবে। এখানে সর্বোচ্চ মান সমান কত? 60, সর্বনিম্ন মান সমান কত? 10। অতএব উপাত্তের পরিসর সমান, আমরা সরাসরি সূত্র লিখতে পারি, আমি জানি তোমাদের সূত্র মুখস্থ আছে, তাহলে আমরা এখানে একবারে সূত্র আসলে সূত্র লিখেই দিই তোমাদের, যেহেতু কেবল তোমরা যারা পারো সরাসরি 60 লেখো, 60 বিয়োগ 10 যোগ হচ্ছে 1। তাহলে 60 থেকে 10 বিয়োগ করলে কত হয়? 50 যোগ 1 সমান হচ্ছে 51। তো আশা করি এই উপাত্তের পরিসর নির্ধারণ তোমরা করতে পারছো। এরপর বলছিল কি শ্রেণী সংখ্যা, যেহেতু 10 থেকে 60 আমরা এইটা 6 ব্যবধান করে সাজাতে পারি আমাদের ইচ্ছা। এখানে বলে দিই নিতে, অনেক সময় বলে দেয় যে 10 ব্যবধানে সাজাও বা 10 ব্যবধানে সাজাও বা হলো 5 ব্যবধানে সাজাও বলে দেয়। তো আমরা এটা 10 ব্যবধানে সাজাই। হ্যাঁ, আমরা এখন এটা 10 ব্যবধানে সাজাই। তাহলে আমরা প্রথমত কি করব? পরিসর নির্ধারণ করলাম। তারপরে ধাপ হচ্ছে শ্রেণী ব্যবধান। আমরা শ্রেণী ব্যবধান নিলাম কত? 10 ব্যবধান নেব।
10 ব্যবধানে এটা আমরা শ্রেণী, তারপরে কি করতে হবে, শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটা মুছে দিতে পারি শ্রেণী সংখ্যা। তো শ্রেণী সংখ্যা, অতএব শ্রেণী সংখ্যা সমান উপাত্তের পরিসর বাই শ্রেণী ব্যবধান। পরবর্তীতে কি সংখ্যা হবে, পরবর্তীতে পূর্ণ সংখ্যা হবে, কারণ তখন দশমিক সংখ্যা চলে আসে, তখন এটা পূর্ণ সংখ্যা হয়। তো এখানে আমরা উপাত্তের পরিসর সমান কত পাইছিলাম, 51 পাইছিলাম, আমরা সাজাবো কত, 10 ব্যবধানে সাজাবো। তাহলে এটা 10 দিয়ে ভাগ করলে দেখো 5.05 টাইপ আসে। তো 5 পয়েন্ট সামথিং আসে, দেখো 5 পয়েন্ট সামথিং আসে। তাও এখানে সামথিং আসে, তাহলে এখানে পূর্ণ সংখ্যা কত আসছে, 6। এই শ্রেণীর সংখ্যা কয়টা হবে, 6টা ঘর কাটতে হবে আমাদের। তো এটা 6টা ঘর কাটতে দেখাতে হবে আমাদের পরবর্তীতে পূর্ণ সংখ্যা। তো 6টা ঘর কাটতে হবে। 1 2 3 4 5 6 শ্রেণী ব্যবধান ট্যালি চিহ্ন গণ সংখ্যা বা দিতে পারো এফআই, গণ সংখ্যা এফআই। শ্রেণী এখানে 10 থেকে কত ব্যবধানে সাজাচ্ছি আমরা, সাজাবো আমরা 10 ব্যবধানে। তাহলে 10 নিতে হবে, 10 সহ গুনতে হবে, তাহলে আমরা এখানে 19 হবে, এখানে 1 20, তাহলে এখানে 29, এখানে 30, তাহলে এখানে 39, এখানে 40, এখানে আসছে কত 49, এখানে 50, এখানে 59। 1 2 3 4 5 আমাদের 6টা টানতে হবে ঘর, তাহলে 60 69। তো এবার দেখো এই 10 কেটে দেব, কোন ঘরে একটা ট্যালি চিহ্ন হবে, 15 দেখো এই ঘর আসছে, 20 দেখো এই ঘর আসছে, 25 কোন ঘরে আসবে, এই যে এই ঘরে, 30 কোন ঘরে, এই ঘরে, 35 কোন ঘরে, 35 এই ঘরে, 35 এই ঘরে, 35 কোন ঘরে পড়ছে, হ্যাঁ এই ঘরে। তারপরে পড়ছে 50 কোন ঘরে, এই যে এই ঘরে, 52 এই ঘরে, 55 এই ঘরে পড়ছে, 60 একেবারে শেষের ঘরে, 19 আসছে এই ঘরে, 20 2 নম্বর ঘরে, 25 2 নম্বর ঘরে, 38 3 নম্বর ঘরে, 29 দেখো 4টা হয়ে গেলে এই যে আর একটা দাগ দিতে হয়, 5টা 25 কোন ঘরে, এই ঘরে, 29 এই ঘরে, 35 দেখো 3 নম্বর ঘরে, 20 তাহলে 2 নম্বর ঘরে, 40 এই নম্বর ঘরে। তো দেখো এখানে কয়টা হয়েছে, 3, এখানে হয়েছে 5 6 7 8 এখানে হয়েছে 4, এখানে 1, এখানে 3, এখানে 1। তো এখানে মোট সংখ্যাকে আমরা n দিয়ে প্রকাশ করি, মোট গণ সংখ্যাকে ছোট অক্ষরে n দ্বারা প্রকাশ করি। যেমন যোগ করো 8 আর 3 কত, 8 9 10 11, 11 4 কত, 11 12 13 14 15, 15 আর 1 16, 16 17 18 19, এই দেখো 1 20। তো এখানে 20 নিচে লিখে দিবে ইহাই গণ সংখ্যা নিবেশন সারণী। এতটুক লিখলে এটা 4 মার্ক তোমরা পাবা। তো এখানে মাঝির প্রশ্ন করছো যে হলো 6 কিভাবে আসলো। এই 6 উপাত্তের পরিসর কে আমরা কি দিয়ে ভাগ করছি, এখানে ছিল 51 কে 10 যদি 10 দিয়ে ভাগ করে দেখো তোমরা যে 5 পয়েন্ট দেখো সামথিং আসে। ওই পয়েন্টের পরে ওইটা আসছে বলে পূর্ণ সংখ্যা হবে, ঠিক আছে, পরবর্তীতে পূর্ণ সংখ্যা হয়, এই জন্য পূর্ণ সংখ্যা আসলে
ওইটা 6 দশমিকের পরবর্তী পূর্ণ সংখ্যা নিতে হবে। হ্যাঁ, পূর্ণ সংখ্যা নিলে ওই আসবে তোমাদের ওইটা পূর্ণ সংখ্যা চলে আসবে। পূর্ণ সংখ্যা হলে পরবর্তী সংখ্যা যে পূর্ণ সংখ্যা আছে ওইটা চলে আসবে। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, তাহলে সারণী কিন্তু তৈরি করা হয়ে গেল। তারপরে তোমাদের একটা প্রশ্ন আসে, এইটা বিশেষ করে ক নাম্বারে আসে, বিশেষ করে তোমাদের ক নাম্বারে প্রশ্ন আসে। ক নাম্বারে আসে যে গণসংখ্যার হলো ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করো। ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করো। 2 নম্বরে ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করো। তো ক্রমযোজিত গণসংখ্যার সারণী যদি আমরা তৈরি করি, ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করে একটা অপাত্য তোমাদের এইভাবে দেওয়া থাকবে আর কি। পরীক্ষায় মনে করো এটা দেওয়া থাকলো শ্রেণী, ব্যবধান আর এখানে গণসংখ্যা দেওয়া রাখলো 20 থেকে 29, 30 থেকে 39, 40 থেকে 49, 50 থেকে 59, 60 থেকে 69, 12, 6, 2, 3, 2। আচ্ছা 2 নাই, আমি একই নিই। হ্যাঁ, এটা কি বলছে যে ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করো। আমি একটা নিলাম, তো ক্রমযোজিত সারণী তৈরি করবা, এইভাবে ঘর কেটে নিবা বা যেভাবে রয়েছে এইভাবেও করতে পারো। তো পরীক্ষার খাতা এইভাবে করবা, 1 2 3 4 5 6টা কাটবা, তাহলে 1 2 3 4 5 6। তো এখানে যেরকম রয়েছে একবার হুবহু লিখে নিবা, শ্রেণী, ব্যবধান কত থেকে 20 থেকে 29, 30 থেকে 39, 40 থেকে 49, 50 থেকে 59 আর 60 থেকে 69। এখানে ছিল গণসংখ্যা বা এফআই, ছোট অক্ষরের এফআই দিতে পারো। কত ছিল? 2 6 12 3 1। তো এখানে লিখবা ক্রমযোজিত গণসংখ্যা, যোজিত গণসংখ্যা। তো গণসংখ্যা করতে হলে প্রথম যে ঘরে থাকে সেটা এই 2 প্রথম ঘরে 2ই বসে যাবে। এই 2 এর সাথে আবার এই যে নিচের ঘরে যেটা আছে এটা কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে 3 আর 2 যোগ করলে কত হয়? 8। 8 এর সাথে 12 যোগ করতে হবে, তাহলে কত হবে? 20। এই 20 এর সাথে 3 যোগ করো, কত হয়? 20 এর সাথে 3 যোগ করলে হবে 23। এই 23 এর সাথে 1 যোগ করো, কত? 24। দেখো এটা টোটালে যোগ করে দেখো, এটাও 24 হচ্ছে। তাহলে এটাই ক্রমযোজিত গণসংখ্যার সারণী, এটাই ক্রমযোজিত গণসংখ্যার সারণী। বুঝতে না পারলে বলতে পারো বা কমেন্ট করতে পারে ক্রমযোজিত গণসংখ্যার সারণী তোমরা তৈরি করতে পারবে কিনা। তো এরপরে একটা আসে ক্রমযোজিত গণসংখ্যার সারণী কিন্তু আমরা তৈরি করে ফেললাম। এরপর আসে আমরা গড় নির্ণয়। গড় কিন্তু 2 ভাবে নির্ণয় করা যায়, এই সারণী থেকে আমরা গড় নির্ণয় করব। তো ক্রমযোজিত গণসংখ্যার সারণী আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো কমেন্টে বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে। তো আমরা এবার গড় আসে, তোমাদের 2 পদ্ধতিতে গড় আসে।
তো এখানে সবচেয়ে তোমাদের বেশি আসে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। দেখবা পরীক্ষার প্রশ্ন খুলে বলে দেয় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। আর তোমরা ক্লাস 6 থেকে করে আসছো ক্লাস 8 পর্যন্ত, ওখানে শুধু গড় নির্ণয় করতে বলে, ওখানে তোমরা গাণিতিক গড়টা নির্ণয় করো, শুধুমাত্র গাণিতিক গড়টা তোমরা নির্ণয় করো। তো এখানে রেখে গড় নির্ণয় আমরা করবো এখানে। তো দুই ভাবে কি গড় নির্ণয় দেখাবো না শুধু সংক্ষিপ্ত গড় দেখাবো, যেটা পরীক্ষায় আসে? তোমরা কমেন্ট করতে পারো, আমি কমেন্ট দেখতেছি, দ্রুত কমেন্ট করো। হয়ে গেল ছাড়া, আচ্ছা ওইটাই কতটুকু করলে ক্রমযুক্ত গণসংখ্যার সারণী হয়ে যাবে মাঝিদ? হ্যাঁ, এটা থেকে যদি বললে যে গড় নির্ণয় করো, তখন বলতে পারে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো বা শুধু গড় নির্ণয় করো। যখন বলবে তখন দুইটা সূত্র দিয়ে করা যায়, কিন্তু তোমাদের রেকর্ডেড ক্লাস আমরা দিয়েছি, এখানে এখন আমি তোমাকে শুধু সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়টা দেখাই। হ্যাঁ, তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করতে হলে আগে সূত্রটা তোমাদের জানতে হবে। হ্যাঁ, সূত্রটা তোমাদের বইয়ে আছে, দাও আমি তোমাদের দেখাই দিই। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় দেখো তোমাদের বইয়ের 334 নম্বর পেজে আছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় সমান, এখানে লিখতে পারো সংক্ষিপ্ত গড় লিখে সূত্রটা লিখবে। সংক্ষিপ্ত গড় নির্ণয়ের সূত্র a প্লাস সামেশন fi এখানে ui বাই n গুণ h, এই সূত্রটা লিখলেই হবে, এইভাবে লিখলেই হবে। ঠিক আছে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় a প্লাস সামেশন fi ui বাই n গুণ h। তো এখানে এর মানটা কি? এর মানটা তোমাদের অনেক সময় ক নাম্বার চলে আসতে পারে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, বা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সূত্রটি লিখো চলকের পরিচয় সহ। ক নাম্বারে আসতে পারে সংক্ষিপ্ত পদ্ধতিতে যে গড় নির্ণয় করে সূত্রটি চলকের পরিচয় সহ লিখো। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সূত্রটি চলকের পরিচয় লিখো, তখন এই সংক্ষিপ্ত পদ্ধতি গড় এইভাবে লিখবে। এখানে লিখে এ সমান, এই সমান কি আনুমানিক গড়, আনুমানিক গড় সামেশন শব্দের অর্থ সমষ্টি। এখানে একবারে লিখতে পারো n সমান মোট গণসংখ্যা, h হচ্ছে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। আর এখানে এই যে ui হচ্ছে ধাপ বিচ্যুতি, fi হচ্ছে গণসংখ্যা। আর এই যে এটা হচ্ছে সামেশন মানে সমষ্টি মানে যোগফল, এই যে fi ui নির্ণয় করার পরে যোগ করে বসাইতে হবে, তাহলে আনুমানিক গড়টা কি? আনুমানিক গড় হচ্ছে মোট যে গণসংখ্যা হচ্ছে। আচ্ছা, অঙ্ক করাই তারপরে বুঝাই দিই আমি একবারে সারণী লিখে। তো আশা করি এই সূত্রটা তোমরা একটু আয়ত্ত করে নিবা পরীক্ষার হলে যাওয়ার আগে। এই সূত্রগুলো একটু আয়ত্ত করবা, যে সংক্ষিপ্ত গড় সমান a প্লাস সামেশন fi ui বাই n গুণ h। এখানে a হচ্ছে আনুমানিক গড়, n হচ্ছে মোট গণসংখ্যা, h হচ্ছে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান, u হচ্ছে ধাপ বিচ্যুতি, fi হচ্ছে হলো গণসংখ্যা লিখতে পারো। হ্যাঁ, এইটাই লিখতে পারো, এইভাবে লেখো, সমস্যা নাই। তো ক নাম্বারে আসতে পারে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটি লিখো চলকের পরিচয় সহ, বা তোমাদের যে শর্ট প্রশ্ন আছে ওখানেও আসতে পারে। তো এখন আমরা গড় নির্ণয় করার জন্য সারণীটা প্রস্তুত করব। গড় নির্ণয় করতে হলে এখানে যে সারণীটা দেওয়া রয়েছে আমরা সেই সারণীটা প্রস্তুত করব। তো আমার এখানে ঘর আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 1 2 3 4 5 6।
আর শ্রেণী ব্যবধান এখানে লেখাই রয়েছে, তারপরে গণসংখ্যা বাদী লেখো FI, ছোট অক্ষরের FI। তো শ্রেণী ব্যবধান আমরা এখানে লিখতেই পারি 20 ও 29, 30 থেকে 39, তারপরে আসছে তোমাদের 40, 40 থেকে 49, 50 থেকে 59, 60 থেকে 69। তো এখানে গণসংখ্যা আছে 2, 6, 12, 3, 1। তো এখানে মোট আমরা কিছুক্ষণ আগে করলাম, মোট হচ্ছে 24। তো প্রথমত তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে? মধ্যমান নির্ণয় করতে হবে। আমাদের যদি হলো ধাপ বিচ্যুতি এর মান নির্ণয় করতে হয়, এর আনুমানিক গড় যদি আমাদের নির্ণয় করতে হয়, আনুমানিক গড়টা হচ্ছে যে শ্রেণীতে মধ্যমান হবে, মধ্যমানের ওই শ্রেণীতে হলো ওই শ্রেণীর হচ্ছে মধ্যমান হবে। মোট গণসংখ্যাকে 2 দ্বারা কি করতে হবে? এই মোট গণসংখ্যা কত রয়েছে এখানে? 24। 24কে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 12 হয়। উপর থেকে গুণে এসো কোন ঘরে 12 পড়ে, তাহলে উপর থেকে গুণে আসতে হলে 12 কোন ঘরে পড়বে? এখানে লিখতে হবে শ্রেণী মধ্যমান, বা আমরা সংক্ষেপে লিখলাম মধ্যমান, বা এক্সাইট আমরা এইভাবে লিখতে পারি। তো এই যে এর মান নির্ণয় করতে হলে আমাদের কোনটা লাগবে? মধ্যমান কিন্তু আমাদের নির্ণয় করা লাগবে, মধ্যমান আমাদের নির্ণয় করা লাগবে, আমাদের মধ্যমান নির্ণয় করতে হবে। তো উপর থেকে গুণে এসো, আমরা উপর থেকে গুণে এসো মোট এই যে গণসংখ্যাকে কি করব? 2 দ্বারা ভাগ করব। মোট গণসংখ্যা কয় দ্বারা ভাগ করব? 2 দ্বারা ভাগ করলে আমাদের হচ্ছে কত? 12। এই সারণীর উপর থেকে গুণে এসো, এই 6 আর এই 2 আর যোগ করলে কত হয়? 8 হয়। কিন্তু আমাদের 12 যে ঘরে পড়বে ওই ঘরে, তাহলে এই ঘরে হলো 12 পড়ছে, তাহলে এই ঘর হচ্ছে মধ্যক শ্রেণী, এই শ্রেণীর হচ্ছে মধ্যক শ্রেণী হচ্ছে এই ঘর। তো এই ঘরের হলো মধ্যমানই হচ্ছে এর মান। তাহলে মধ্যমানগুলো আমরা নির্ণয় করতে পারি। তোমাদের বইয়ে দেখো মধ্যমান নির্ণয়ের সূত্র দেওয়া আছে, যে এই উচ্চ সীমা যোগ এই শ্রেণী নিম্ন সীমা, উচ্চ সীমা যোগ শ্রেণী নিম্ন সীমা বাই 2। তাহলে আমরা একটা নির্ণয় করলে হয়ে যাবে। দেখো 29 যোগ হচ্ছে 20 হলো 49। 49 কি করব? মোট 2 দ্বারা ভাগ করব, ভাগ হচ্ছে 2 এর 24.5। প্রথমটা হচ্ছে 24.5। তো যেহেতু 10 ব্যবধানে সাজানো, এখানে আমরা শুধুমাত্র 10 যদি যোগ করে দিই তাহলে আমাদের পরবর্তী মধ্যমান হয়ে যাবে। তাহলে এখানে হবে 44.5, এটা 54.5, এটা 64.5। না দেখো এটা মিলিয়ে দেখো, তাই হবে। দেখো 60 যোগ 69 ভাগ হচ্ছে 2, দেখো 64.5। তো এই ঘর হচ্ছে মধ্যমান বা এর মান, এটা আমরা এর মান পেয়ে গেলাম। তো যখন আমরা এর মান পেয়ে যাই, ধাপ বিচ্যুতি নির্ণয় করতে হলে যখন আমরা এর মানটা পেয়ে যাব, যখন আমরা এর মানটা পেয়ে যাব ওই ঘরেই আমরা ধাপ বিচ্যুতি শূন্য নেব। ধাপ বিচ্যুতি লিখতে পারি, বা শুধুমাত্র আমরা সংক্ষেপে এখানে বিচ্যুতিটা লিখলাম, বিচ্যুতি বা ইউআইটা লিখতে পারি। এই যে এর মানটা নির্ধারণ করা হয়ে গেলে যে ঘরে এর মান পাবো শুধুমাত্র ওই ঘরেই আমরা শূন্যটা নেব। শূন্য নিয়ে উপরে নিতে হয় -1 2 3 আর নিচে নিতে হয় +1 2 3, 1 -1 -2 আর নিচে নেব 1 2। তো দেখো এই মধ্যমানটা কিন্তু আমাদের নির্ণয় করা লাগলো, বা মধ্যমান মোট গণসংখ্যা কিভাবে নির্ণয় করব? এর মানটা কিভাবে নির্ণয় করব? অনেকে তোমরা জানো না, বা জানো যে ঘরে বেশি গণসংখ্যা থাকে ওই ঘরে দিয়ে দাও। আসলে ওইটা সঠিক নিয়ম না। সঠিক নিয়ম হচ্ছে তোমাদের মোট গণসংখ্যা যেটা হবে, এই মোট গণসংখ্যাকে 2 দ্বারা ভাগ করবে।
ভাগ করে এই উপর থেকে গুণে আসবে মোট গণসংখ্যা, যেই ঘরে ওই ভাগফলের সমান পড়বে ওই ঘরের মধ্যমান হচ্ছে এর মান, ওই ঘরের মধ্যমান হচ্ছে এর মান। দেখো ওই ঘরের মধ্যমান আমরা নিয়েছি এর মান, আমরা কিন্তু সরাসরি বলে দিলাম না যে যে এই যে এখানে 12 সবচেয়ে বেশি গণসংখ্যা আছে এটা হবে মধ্যমান, ওটা না, ঠিক আছে, ওটা ওটা কিন্তু আমরা নিলাম না। আমরা মোট গণসংখ্যাকে 2 দ্বারা ভাগ করে উপর থেকে গুণে এসে এই ঘরে পড়েছে, এই ঘরের মধ্যমান হচ্ছে এর মান বা আনুমানিক গড়। আশা করি এর মানটা বুঝতে পারছো। আর ধাপ বিস্তুতি ওই ঘরে শূন্য নেব, যে ঘরে এর মান নেব ওই ঘরে শূন্য নিয়ে উপরে -1 -2 আর নিচে নিতে হয় +1 +2। তাহলে এখানে আমরা u1 বাই হলো fi ui আমরা গুণ করব। তো আশা করি এটা দেখতে পাচ্ছ, আর দেখতে না পারলে আমি একটু স্ক্রিনটা সরাই দিলাম। আমাদের এটা গুণ করে করে বসাতে হবে, তার কার সাথে গুণ করতে হবে, fi আর হলো ui। তাহলে fi মান কিন্তু এটা, তাহলে 2 দিয়ে গুণ করো, 2 দুগুণে 4, তাহলে -4। তাহলে এখানে মাইনাস, এই -1 এর সাথে করলে -6, এই ঘরে শূন্য দিয়ে দা গুণ করবা না 12 শূন্য হয়ে যাবে না। আর এই সাথে 1 এর সাথে গুণ করলে 3, আর এই যে 2 এই যে 2 হয়েছে, 2 এর সাথে 1 গুণ করলে 2। এর নিচে সামেশন মানে টোটালটা যোগ করবে, সামেশন ইউআই সামেশন এফআই ইউআই সামেশন এফআই ইউআই আমরা করব সামেশন এফআই ইউআই। তো সামেশন এফআই ইউআই নির্ণয় করব কিভাবে, দেখো এই দুটো যোগ করলে কত হয়, 10 হয়। 10 এর মধ্য থেকে এই 5 বাদ দিলে কত হয়, -5 হবে। এফআই ইউআই সমান -5। তো ওখানে আমাদের হয়েছে, দেখো আমরা এবার সরাসরি সূত্র লিখতে পারি না, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, অতএব সংক্ষিপ্ত গড় আমরা লিখতে পারি সংক্ষিপ্ত গড় সমান a প্লাস সামেশন fi ui বাই n গুণ হচ্ছে h। তো এর মানটা করো আমরা এখানে লিখে আবার এখানেও লিখে দেব, বাই দিয়ে এখানে লিখে এই মানগুলো আবার এখানে আমরা দেওয়া আছে তাও আমরা লিখব, তাও আরেকবার করে লিখব। এটা হচ্ছে -5 আর h এর মান হচ্ছে কত, 10 ব্যবধানে সাজাইছিলাম 10 দিয়ে দিলাম। তাহলে এর মান হচ্ছে কত, এই যে এর মানটাও লিখে নিব 44.5। তাহলে 44.5 যোগ এই যে fi ui এর মান কত হয়েছে -5, আর এটা n এর মান 24 গুণ আর h এর মান কত 10, h এর মান 10। তো দেখি তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো, দুটাই আচ্ছা দুইটা নাই, সংক্ষিপ্ত পদ্ধতিতে এটাই কিন্তু 9 10 এ আসে বেশিরভাগ। আর ইতিপূর্বে যারা পরীক্ষা দিয়েছো ওদের কিন্তু আসতো তোমাদের হলো গাণিতিক গড়টা ওইটা আসতো। তো এটাই দেখো এই সংক্ষিপ্ত পদ্ধতির গড়টা দেখো, সংক্ষিপ্ত পদ্ধতির এর মান নির্ণয় নিয়ে তোমাদের আর কারো সমস্যা আছে কিনা, এর মান নির্ণয়ের আর কোনো সমস্যা আছে কিনা, আনুমানিক গড় নির্ণয় করতে পারবা তোমরা সবাই, আনুমানিক গড় নির্ণয় করতে কি পারবা? আমি এটা এখনই শেষ করব, কিন্তু ক্যালকুলেশন করলে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তাহলে 44.5 যোগ এর সাথে এটা গুণ করে দাও, তাহলে মাইনাস এখানে 5 10 50 ভাগ হচ্ছে 24, তাহলে ভাগ হচ্ছে 24, এটা করে নাও ক্যালকুলেটর দিয়ে, তোমাদের কাছে আশা করি ক্যালকুলেটর থাকবে। তাহলে -50 ভাগ হচ্ছে 24 আর -2.083, আমরা তিনটা সংখ্যা নিতে পারি। আশা করি এই সাইটে তোমরা দেখতে পাচ্ছ, ওখানে দেখতে পারবে না নিচে। তাহলে 44.5 এখানে মাইনাস থাকে, মাইনাস কত আসছে 2.083 আসে, এর সাথে যোগ মাইনাস করে দাও, এটার সাথে মাইনাস করো, তাহলে 44.5।
তাহলে 42.416 এটা হচ্ছে অ্যান্সার। কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আমি কমেন্ট দেখতেছি। কোনো প্রশ্ন থাকলে করতে পারো যে আনুমানিক গড় তোমরা এর মানটা নির্ণয় করতে পারো কিনা ডিটেলে, আর এই যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। ঘরে চোখ করবে না নাকি, এটা কি লিখছো মাজিদ? এটা ক্লিয়ারলি লেখো। হ্যাঁ, এটা তো যোগ করবে, এটা গড় তো যোগই তো করছো এখানে। এটা যোগ করলে কি হয়, এখানে মাইনাস চিহ্ন যেহেতু রয়েছে, প্লাস মাইনাসে মাইনাস এসে যায়। হ্যাঁ, এই দেখো এখানে মাইনাস নিয়ে এসেছে, এখানে মাইনাস রয়েছে, আর এই মাইনাস প্লাস মাইনাস এখানে মাইনাস হয়ে যায়, মাইনাস দিয়ে ভাগ করে দাও, ভাগ করলে হয়ে যাচ্ছে। আগে এই গুণের কাজটা করতে হয়, আগে গুণটা করো তারপরে যোগ করো, আগে যোগ করতে যেও না। কোনো প্রশ্ন থাকলে করতে পারো, একমাত্র কি মাজিদ ঘরে দুইটাই করার? আচ্ছা, দুইটা করালে অনেক সময় লাগবে। ঘামে আসলে ভিজে গেছে, এই যে ফ্যান ফ্যান দিলে শব্দ হবে, তোমরা শুনতে পারবে না বলে এই জন্য আর কি ফ্যান অফ করে রাখছি। এটা কি বুঝতে পারছো? এটা বুঝতে পারলে আমরা তোমাদের মধ্যক নির্ণয় কিন্তু অনেক ভাবে আসে। হ্যাঁ, তোমাদের ইম্পর্টেন্ট যে খালি সূত্রের মাধ্যমে মধ্যক আসে, আর সূত্র বাদেও কিন্তু মধ্যক নির্ণয় করা যায়, সূত্র বাদেও কিন্তু মধ্যক নির্ণয় করা যায়। হ্যাঁ, তো দেখো আশা করি এটা বুঝতে পারছো সংক্ষিপ্ত পদ্ধতির গড়। আমি মুছে দেব। তোমাদের যে শর্ট প্রশ্ন হয়, শর্টে আমি কিন্তু এই রেকর্ডেড ক্লাসে আমি কিন্তু ডিটেলসে তোমাদের দেখাইছি। হ্যাঁ, ডিটেলসে তোমাদের দেখাইছি ক্লাস নেওয়ার প্রয়োজন নেই, যারা তোমরা রেকর্ডেড ক্লাসটা দেখেছো। তাহলে আবার দেখো, তোমরা যারা ক্লাস করছো আবার দেখো যে এবার মধ্যক নির্ণয় করবো আমরা। হ্যাঁ, মধ্যক নির্ণয়, এরপরে আমাদের আসছে টপিকস মধ্যক নির্ণয়। মধ্যক নির্ণয় কিন্তু বেশ কয়েকটা সূত্র আছে। যখন n হচ্ছে জোড় হয়, তখন n জোড় হয়, জোড় সংখ্যা, যখন n জোড় সংখ্যা হয় তখন একরকম মধ্যক, তখন আসছে মধ্যক একরকম। হ্যাঁ, n জোড় হলে একরকম, বিজোড় হলে একরকম। তোমাদের এই যে বইয়ে লেখা রয়েছে n যোগ মধ্যক, তখন হবে মধ্যক n/2 তম পদ যোগ n/2 যোগ 1 তম পদ বাই 2। এটা যখন n জোড় হয়, আর n যখন বিজোড় হবে, বিজোড় হলে মধ্যক, বিজোড় হলে মধ্যকটা কি n যোগ 1/2 তম পদ, n/2 যোগ তম পদ। আর এক সূত্র দিয়ে আছে তোমাদের বইয়ে, সূত্র দিয়ে আছে মধ্যক নির্ণয় করতে হলে একটা সূত্র আছে, দেখো এটা লিখে নিও, আমি এখানে লিখে দিচ্ছি মধ্যক নির্ণয় সূত্রটি। এই যে তোমরা তোমাদের 337 নম্বর পেজে দেখো মধ্যক নির্ণয় সূত্র দেওয়া রয়েছে। সারণী থেকে মধ্যক নির্ণয় করতে হলে মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস FC গুণ H/FM।
তো এই প্রশ্নটা কিন্তু ক নাম্বার বা তোমাদের যে শর্ট আছে ওখানেও আসতে পারে যে মধ্যক নির্ণয় সূত্রটি লিখো চলকের পরিচয় সহ, তখন এই সরাসরি অতএব দিয়ে মধ্যকটা এই সূত্রটা লিখে দিবে L প্লাস n/2 মাইনাস fc গুণ h/fm। তো দেওয়ার পরে এখানে বলে লিখবে, এখানে এলটা কি মধ্যক শ্রেণীর হলো নিম্নমান। এখানে তোমাদের বইয়ে লেখা রয়েছে এল হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণী নিম্নমান। তুমি সংক্ষেপে লিখতে পারো যে মধ্যক শ্রেণী নিম্নমান, মধ্যক শ্রেণীর নিম্নমান হয়ে গেল। এনটা কি, এনটা হচ্ছে মোট গণসংখ্যা। এফসিটা কি, এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী যোজিত গণসংখ্যা। এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী যোজিত গণসংখ্যা। যোজিত গণসংখ্যা বা ক্রমযোজিত গণসংখ্যা আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম। যোজিত গণসংখ্যা বা ক্রমযোজিত গণসংখ্যা, যোজিত গণসংখ্যা বা ক্রমযোজিত সংখ্যা একই। মধ্যক শ্রেণী পূর্বে শ্রেণী হলো যোজিত গণসংখ্যা। এখানে লিখতে পারে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী যোজিত গণসংখ্যা। মধ্যক শ্রেণীর পূর্ববর্তী যোজিত গণসংখ্যা, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী যোজিত বা ক্রমযোজিত একই যোজিত গণসংখ্যা। আর একটা আছে তোমাদের এই যে এইচটা হচ্ছে মোট হলো শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। ব্যাপ্তি বা ব্যবধান। আর এফএম হচ্ছে মধ্যক শ্রেণী গণসংখ্যা, যে শ্রেণীতে মধ্যক শ্রেণী সেই শ্রেণী গণসংখ্যা। এফএম হচ্ছে মধ্যক শ্রেণী গণসংখ্যা। এই যখন তোমাদের ক নাম্বার বা সংক্ষিপ্ত শর্টে আসবে তখন লিখবা মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস fc গুণ h/fm। এখানে L হচ্ছে মধ্যক শ্রেণী নিম্নমান, সংক্ষেপে n হচ্ছে মোট গণসংখ্যা, fc হচ্ছে মধ্যক শ্রেণী পূর্ববর্তী যোজিত গণসংখ্যা, h হচ্ছে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান, fm হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তো সূত্রগুলো কোনটা কোন সময় করবে তাই না, ওটা বলছিলে সূত্রগুলো যখন n জোড় হবে, যখন এই আমি শুধু তোমাদের পরীক্ষায় কিন্তু এই সূত্র ওইটা ম্যাথটা করাচ্ছি, এই সূত্রটা লিখে নাও, আমি তোমাদের ধারে আবার বোঝাই দিচ্ছি। সূত্রটা আগে লিখে নাও, লিখে একটু মুখস্থ করে রাখো, আমরা এখনই শুরু করছি। আশা করি সূত্রটা তোমাদের বইয়ে আছে। যখন ক নাম্বার বা গ নাম্বারে এইটা তোমাদের শর্টে আসবে ক নাম্বার, ওখান থেকে লিখতে পারো। যেটা তোমাদের n যখন জোড় হবে কখন ওই সূত্রটা ব্যবহার করবা। তোমার এখানে 10 15, আমি একটু ক্রম অনুসারে লিখলাম 10 15 20 25 30। এখানে একটা মনে করে এটা দিয়ে দিয়েছে যে উপাত্তের মধ্যক নির্ণয় করো। কয়টা আছে 1 2 3 4 5টা, তাহলে এটা 5টা রয়েছে। তাহলে মধ্যক নির্ণয় করার সূত্রটা কি আমাদের? মধ্যক নির্ণয় সূত্র এখানে কি লিখতে পারি যে এখানে n হচ্ছে হলো 5 যা বিজোড় সংখ্যা, যা কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তখন আমরা কি নিয়ম বের করব? তখন সূত্রটা লিখব। অতএব মধ্যক সমান n প্লাস 1/2 তম পদ। তো তম পদ n এর মান কত? 5 যোগ 1/2 তম পদ। তাহলে এখানে 6/2 কাটাকাটি করো, দেখো 3 হয়। এই 3 তম পদ এখানে গুণে এসে যেহেতু ক্রম অনুসারে সাজানো রয়েছে, যদি এটা ক্রম অনুসারে সাজানো না থাকে, এটা প্রথমে ছোট থেকে বড় নয় বড় থেকে ছোট সাজা দিবা। তাহলে 1 2 3, এই যে 3টা হচ্ছে মধ্যক শ্রেণী, তাহলে কত হবে? মধ্যক 20। এটাই হবে অ্যানসার। তো তোমরা যখন এমসিকিউ তে বা ইয়েতে আসবে কি সরাসরি গুণে নেবে, ক্রম অনুসারে করে নিয়ে
এইভাবে করে নিতে পারো, বা যখন কতে বা খতে করবো, ক নাম্বারে সাধারণত আসতে পারে এই সূত্রের ম্যাথগুলো, এটা এইভাবে করবা। এখানে আমি আর একটা দিয়ে দিলাম 40। এবার এটা কি হয়ে গেল, কয়টা হইলো 1 2 3 4 5 6, তাহলে 6, তাহলে এর হচ্ছে 6, যা কি হচ্ছে জোড়, যা জোড় সংখ্যা। অতএব সূত্র কিন্তু মধ্যক নির্ণয় জোড় হলে সূত্র কি আরেকটা হবে না, সূত্র কিন্তু ভিন্ন হবে, তাই না? সূত্রটা ভিন্ন হবে না, তাহলে n/2 তম পদ যোগ n/2 যোগ 1, বা সরাসরি এখানে n/2 যোগ 1 তম পদ দিতে পারো বাই 2 হবে। তো n এর মান কত, 6/2 তম পদ যোগ এখানে 6/2 যোগ 1 তম পদ বাই 2। তাহলে 6/2 এখানে ভাগ করলে কত হয়, কেবলই দেখে আসলাম 3 তম পদ যোগ এখানে কত হবে না 3 আর 1 4, 4 তম পদ বাই 2। তো 4 3 তম পদ কি আছে 1 2 3, এই দেখো 20, তাহলে 20 যোগ 4 তম পদ কি আছে 25 ভাগ 2। তাহলে এটা যদি করলে ভাগ করলে কত হয় 45 ভাগ হচ্ছে 2, 45 ভাগ 2 করলে কত হয় দেখো, 45 ভাগ 2 করলে একটু কমেন্ট করো, আমি কমেন্ট দেখতে চাইছি। হ্যাঁ, সব সূত্রগুলোই দিচ্ছি, আমি সব সূত্রগুলোই করে দিচ্ছি, সমস্যা নাই, সব সূত্রগুলোই বোঝাই দিচ্ছি। তাহলে এটা এটা ভাগ করো কত হচ্ছে 22.5, এটাই হচ্ছে মধ্যক। তো আশা করি এই দুটো সূত্র তোমরা সাধারণভাবে বুঝতে পারলে, যে এই দুইটা সূত্র কিন্তু সাধারণভাবে বুঝতে পারলে। তা আরেকভাবে এই সূত্রগুলো আসে, আমি দেখাই দিচ্ছি, আরেকভাবে আসে এই সূত্র, তোমরা অনেক সময় করেছো আমি জানি, হয়তো এখনো মনে পড়ছে না। যখন এই উপাত্ত সংখ্যাগুলো আমি শর্ট করে লিখে দিলাম, শ্রেণী ব্যাপ্তি এটা লিখলাম, শ্রেণী ব্যাপ্তি যখন এক সংখ্যায় থাকবে, দেখো এখানে দিতে পারে 10, এখানে দিল 15, এখানে দিল 20, এটা দিল 30, যখন শ্রেণী ব্যবধান এটা থাকবে, আর গণসংখ্যা দিই বা fi, যখন এমন থাকে দেখো, তাহলে এটা দিলাম কত, গণসংখ্যা কত দিব, যে 5 10 12, এই যে 8 দিলাম। যখন এমন সারণী দেয়া থাকে, শ্রেণী ব্যাপ্তি যখন একটা সংখ্যায় থাকে, হ্যাঁ 10 হলো 15 20 হলো 30, এমন থাকে যখন শ্রেণী ব্যবধান যখন এমন থাকে, তখন কিন্তু এই মধ্যক যদি নির্ণয় করতে বলে, তখন ওই যে দেখতে হবে এটা জোড় না বিজোড়। n যোগ করো 15 15 আর 10 কত 10, এখানে 15 10 যোগ করো এটা করো, আর এখানে আসছে কত তোমার 20 30 35, তাহলে এই 35 কি সংখ্যা হচ্ছে, 35 তোমার কি সংখ্যা হয়, এটা এটা আর একটা কাজ করতে হবে, এরকম নির্ণয় করতে হলে সারণী যদি আমরা নির্ণয় করি, ম্যাথ যদি করতে ক্রমজিত বা যোজিত লিখে নিতে হবে, যোজিত গণসংখ্যা বা যোজিত সংখ্যা বের করে নিতে হবে। হ্যাঁ, বের করে নাও, বের করে নিলে আমার মনে হয় ভালো হয়। তাহলে এটা শ্রেণী 5, এটার সাথে যোগ করো 15, 15 সাথে এখানে 20 25 26 26 27 27 আর 8 আছে 35, দেখো এখানে 35 হয়েছে, এখানে 35 হয়েছে। এবার আমরা কোন সূত্র ব্যবহার করব, এইটা আগে, n হচ্ছে কি রয়েছে বিজোড়, দেখো
n হচ্ছে বিজোড়, যদি মধ্যক নির্ণয় করতে হয় দেখো, অতএব মধ্যক সমান n প্লাস 1/2 তম পদ আমরা জানি। তাহলে n এর মান কত দেখো 35 যোগ হচ্ছে 1/2, তাহলে 36 ভাগ হচ্ছে 2, তাহলে হচ্ছে 18 তম পদ। তম পদ তা 18 তম পদ কোন ঘরে আছে দেখো, এই ক্রমযোজিত গণসংখ্যা দেখে এসো 5 15 এই ঘরে আছে। 15 এই ঘরে 18 তম পদ আছে। এই ঘরে কত তম পদ আছে 16 থেকে এই 27 তম পদের মান কত, 16 থেকে 27 তম পদের মান হচ্ছে এই 20। 16 থেকে 27 তম পদের মান হচ্ছে 20, অতএব মধ্যক হবে এই 20। হ্যাঁ, মধ্যক হবে এই 20। এই দেখেন 20 দিয়ে দেবে, 20 লেখার পরে এখানে লিখে দিবে 16 থেকে 27 তম পদের মান হচ্ছে, বা মান একবারে শুধু মানই লিখতে পারো, মান হচ্ছে 20। এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিতে পারো 16 থেকে, বা 15 লিখতে পারো, এখানে 15 লিখতে পারো, 15 থেকে লেখো সমস্যা নাই। 15 থেকে 27 তম পদের মান হচ্ছে 20, তাহলে মধ্যক হবে 20। আশা করি বুঝতে পারছো। এই সূত্র কিভাবে বুঝতে পারছো কিনা দেখো কমেন্টে করো, কোনটা কোন সময় বসবে আশা করি এবার বুঝতে পারছো। আমার মনে হয় না এটা আর দরকার আছে। এমনও চলে আসতে পারে অনেক সময় এই ধরনের প্রশ্নগুলো এভাবে করবা। তো আমরা যে মধ্যক নির্ণয় করার জন্য সারণী থেকে মধ্যক নির্ণয় করতে হলে আমাদের কি কি সারণী তৈরি করা লাগবে, সারণী থেকে মধ্যক নির্ণয় করতে হলে আমাদের কেমন কেমন সারণী তৈরি করা লাগবে, ক্রমযোজিত গণসংখ্যার সারণী কিন্তু আমাদের তৈরি করতে হবে, না কিন্তু হবে না তোমাদের বইয়ে। আর আমি এখানে মধ্যকের গুলোই দেখাই দিই তোমাদের। ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করতে তোমাদের এই ধরনের প্রশ্ন বা এখানে এই ধরনের রয়েছে, সমস্যা নাই। ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করা লাগবে, তো এখানে আমি সংক্ষেপে তৈরি করে নিতে পারি, বা তোমরা পরীক্ষায় খাতায় যেভাবে করবা আমি ওইভাবে দেখাই দিই, না এবার ওইভাবে করে দিবা। তো এখানে শ্রেণী, ব্যবধান, সাদা নিয়ম 20 থেকে 29, 30 থেকে 39, 40 থেকে 49, 50 থেকে কত আসছে 59, 60 থেকে 69। তো এখানে গণসংখ্যা বা এফআই লিখে নাও, কলম 2 6 12 3 1। কি লাগবে, ক্রমযোজিত গণসংখ্যা বা যোজিত গণসংখ্যা যেটা লিখতে পারো। তো এখানে লেখো 2 এর সাথে যোগ করো কত 6 7 8, 8 এর সাথে 2 যোগ করো কত হয় 20, 20 এর সাথে 3 যোগ করো 23 আর 24, তাহলে n সমান হচ্ছে 24। তাহলে মধ্যক নির্ণয় সূত্রটা আমরা লিখে ফেলি আগে। অতএব মধ্যক সমান l প্লাস n/2 মাইনাস fc গুণ h/fm। তো এলটা কি, এলটা হচ্ছে মধ্যক শ্রেণী আর নিম্নমান। এখানে কিভাবে মধ্যক শ্রেণী কোনটা কিভাবে ধরবা, কোনটা হলো মধ্যক শ্রেণী তোমাদের বইয়ে কিন্তু বলে দিয়েছে, এই যে গণসংখ্যা আছে এটাকে 2 দ্বারা কি করতে হবে, এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে। কি করতে হবে, এই যে এখানে 24 পেয়েছ না, এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা ভাগ করলে কত হয় 12 হয়। উপর থেকে গুণে এসো কোন ঘরে 12 পড়ছে, দেখো এই ঘরে 12 পড়ছে, 3 নাম্বার ঘরে 3 নাম্বার ঘরে 12 পড়ছে, তাহলে এই শ্রেণী হচ্ছে মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণী বলছে এল সমান মধ্যক শ্রেণী হচ্ছে নিম্নমান, তাহলে মধ্যক শ্রেণী এটা, এই শ্রেণী মধ্যক শ্রেণী।
এই শ্রেণী হচ্ছে মধ্যক শ্রেণী। তা মধ্যক শ্রেণী নিম্নমান কত? 40। এখানে লিখতে পারো, এখানে এল সমান হচ্ছে মধ্যক শ্রেণী নিম্নমান হচ্ছে কত? 40। n/2 মানে n এর মান কত? 40, এখানে 24, তাহলে n সমান এখানে 24 লিখে দিতে পারো, বা n/2 সমান হচ্ছে 12 লিখে নিতে পারো, সমস্যা নাই। এফসি হচ্ছে মধ্যক শ্রেণী পূর্ববর্তী যোজিত গণসংখ্যা। মধ্যক শ্রেণী কোনটা? এই যে এটা হচ্ছে মধ্যক শ্রেণী। তাই এই শ্রেণীর পূর্বে মানে আগের শ্রেণীর মধ্যে যোজিত গণসংখ্যা কত? 8। তাহলে এফসি সমান হচ্ছে 8। এইচ এর মান কি? আমরা এটা কত ব্যবধানে এইচ এর মান কিভাবে নির্ণয় করবা? এইভাবে থাকলে অবিচ্ছিন্ন উপাত্ত থাকলে 29 বিয়োগ হচ্ছে 20 যোগ দিয়ে রাখো। এইচ এর মান নির্ণয় করতে হবে, আর এখানে 9 হয় যোগ 101, তাহলে 10। আর যখন এটা বিচ্ছিন্ন থাকে তখন এই 1 যোগ করা লাগে না। অবিচ্ছিন্ন থাকলে এটা যোগ করা লাগে না। যখন এইভাবে থাকবে, যখন এখানে 29 যদি থাকতো তখন আর আমরা এই 1 যোগ করতাম না। হ্যাঁ, এই যখন যোগ করে এইচ এর মান পেলাম হচ্ছে 10। আর এফএমটা হচ্ছে যে শ্রেণী মধ্যক শ্রেণী, ওই শ্রেণীর গণসংখ্যা। ওই শ্রেণীর গণসংখ্যা কত? 12। তাহলে বসাই দাও, 40 যোগ 12 বিয়োগ 8 গুণ এইচ এর মান কত? 10/12। তো এখানে যোগ বিয়োগ করা যাচ্ছে সহজে, 8, 9, 10, 11, 12, 4 হয়। তো এটা গুণ করো, একবার গুণ করতাম 4 10 40, 4 10 40 ভাগ হচ্ছে 12, 4 10 40 ভাগ হচ্ছে 12। হ্যাঁ, এফএমটা এটা কি বলছো তুমি? এফসিটা বড় অক্ষরে হবে। হ্যাঁ, এটা বড় অক্ষরের হবে। এটা অবশ্যই বড় অক্ষরে দিতে হবে, না হবে না। হ্যাঁ, অবশ্যই বড় অক্ষরে দিতে হবে। এফএমটা ছোট অক্ষরে দিতে হবে। এই বড় অক্ষরের এফ দ্বারা বোঝায় ক্রমজিত গণসংখ্যা। হ্যাঁ, বড় অক্ষরের এফ দ্বারা বোঝায় ক্রমজিত গণসংখ্যা, আর ছোট অক্ষরের এফ দ্বারা বোঝায় হচ্ছে হলো গণসংখ্যা। এটা মনে রাখবা। বড় অক্ষরের এফ যেখানে যেখানে বোঝাবে ওইটা হচ্ছে ক্রমজিত গণসংখ্যা। ক্রমজিত গণসংখ্যা দিয়ে বোঝায়, এই জন্য এটা অবশ্যই বড় অক্ষরে দিতে হবে, অবশ্যই, না দিলে ভুল হবে। আর এই যে ছোট অক্ষরের এম মানে এই যে গণসংখ্যাকে ছোট অক্ষরের এফ দ্বারা প্রকাশ করা হয়, আর বড় অক্ষরের এফ দ্বারা ক্রমযোজিত গণসংখ্যা প্রকাশ করা হয়। ক্রমযোজিত গণসংখ্যা। হ্যাঁ, তো এটা ঠিক আছে। তাহলে এটা আমরা অবশ্যই বড় অক্ষরে দিব, না কিন্তু আমাদের ভুল হবে। অবশ্যই বড় অক্ষরে দিতে হবে। তো দেখো, এটা তাহলে আমাদের এখানে হয়েছে কত? 40 ভাগ হচ্ছে 12, 3.33 আসছে। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি 40 যোগ 3.33, তাহলে 43.33। এটা হচ্ছে মধ্যক। তো মাজিদ খুব সুন্দর করে প্রশ্নটা করছো যে এটা বড় অক্ষরে অবশ্যই দিতে হবে। এটা হচ্ছে ক্রমজিত গণসংখ্যা বোঝাচ্ছে, এই জন্য এটা ক্রমজিত গণসংখ্যা বোঝাতে হলে অবশ্যই বড় অক্ষর দিতে হবে। আর এই গণসংখ্যা, শুধুমাত্র গণসংখ্যা বোঝাতে হলে ছোট অক্ষরে রেখ দিতে হবে, নাই হবে না। হ্যাঁ, বড় অক্ষরের এফ দিলে হবে না। হ্যাঁ, বড় অক্ষরের এফ দেওয়া যাবে না। হ্যাঁ, তুমি যেটা লিখছো এই সূত্র অবশ্যই হবে না। তোমার যেটা মাজিদ লিখছো ওই যে ছোট অক্ষরের এফ এম দিতে হবে, ছোট অক্ষরের এফ এম দিতে হবে, নাই হবে না। আর এটা দিতে হবে বড় অক্ষরের। তো দেখো, মধ্যক নির্ণয় সূত্র লেখা কিন্তু আমাদের ক্লিয়ার হয়েছে।
যখন সূত্র লিখে দিলাম তখন কি লিখছিলাম আমার খেয়াল নাই, তোমরা এটা ঠিক করে নিও। হ্যাঁ, আর একটা টপিক আছে প্রচুরক নির্ণয়। প্রচুরক নির্ণয় সাধারণত পরীক্ষায় তোমাদের পড়ে না, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আর হচ্ছে এই সারণী থেকে মধ্যক নির্ণয়, এই দুটোই তোমরা পাবা। প্রচুরক সাধারণত এমসিকিউ বা শর্টে মাঠে আসতে পারে, প্রচুরক নির্ণয় করানো সাধারণত ওইভাবে আসছে না এখন। তো আমি আবার প্রচুরক নির্ণয় এটাও একটু দেখাই দিই, তোমাদের সূত্রটা দেখাই দিই। তো প্রচুরক নির্ণয় সূত্র তোমাদের বইয়ে দেখো, তোমাদের বইয়ের 339 নম্বর পেজে দেখো প্রচুরক নির্ণয় সূত্রটি খুব সুন্দরভাবে দেওয়া আছে। তো আমি আবার ওইটা একটু লিখে দিই। হ্যাঁ, L প্লাস F1 প্লাস F2 গুণ হচ্ছে H। L হচ্ছে প্রচুরক শ্রেণী নিম্নমান। এলটা কি, এই এলটা কি প্রচুরক শ্রেণীর নিম্নমান। এই হচ্ছে F1টা হচ্ছে F1 হচ্ছে প্রচুরক শ্রেণী গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা, পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। গণসংখ্যা F2টা কি প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। আর এইচটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান, ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। তো এটাই গ্রাফ করান স্যার প্লিজ। আচ্ছা, তোমার জন্য তুমি যদি ক্লাসে থাকো অবশ্যই গ্রাফগুলো করাবো। আমি গ্রাফ করার চাচ্ছিলাম না, রেকর্ডেড ক্লাস দিয়ে আসে গ্রাফের খুব সুন্দর করে, সেদিন লাইভ ক্লাস নিয়েছিলাম, আবারও যদি দেখাতে বলো দেখাবো। তো এটা প্রচুরক নির্ণয়ের সূত্র হচ্ছে L প্লাস F1 প্লাস F2 গুণ H। এটা অবশ্যই ছোট অক্ষরের হবে, কারণ এটাকে ছোট অক্ষরে এটাকে গণসংখ্যা বোঝায়। ছোট অক্ষরের F দিয়ে গণসংখ্যা বোঝায়, বড় অক্ষরের F দ্বারা ক্রমযোজিত গণসংখ্যা বোঝায়। এটা দেখবা এই ধরনের একটা প্রশ্ন তোমাদের আমাদের একটা রেকর্ডেড ভিডিও দেওয়া আছে, ওই ক্লাসটা করতে পারো। তো আমরা মধ্যকটা প্রচুরকটা নির্ণয় করে নিই। প্রচুরক শ্রেণী কিভাবে নির্ণয় করবা, যে শ্রেণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা সেটাই হচ্ছে প্রচুরক শ্রেণী, সবচেয়ে বেশি গণসংখ্যা সেটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। দেখো এই শ্রেণীতে আছে 12, এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। তো এই শ্রেণীর হলো এল এর মান কত, এখানে লিখবা, এখানে দিয়ে এল সমান হচ্ছে 40। শ্রেণী নিম্নমান কত, প্রচুরক শ্রেণী নিম্নমান এল, এই হচ্ছে প্রচুরক শ্রেণী নিম্নমান। F1টা হচ্ছে প্রচুরক শ্রেণী গণসংখ্যা মাইনাস পূর্বে মানে আগের শ্রেণীর গণসংখ্যা, আর F2টা হচ্ছে প্রচুরক শ্রেণী গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, আর Hটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। আমরা কিছুক্ষণ আগে নির্ণয় করলাম, এখানে 10 হচ্ছে। তাহলে 40 যোগ 6 যোগ 6 যোগ আর 9 গুণ হচ্ছে, তাহলে 5 6 10 60, এখানে হচ্ছে 15। 60কে 15 দ্বারা ভাগ করো, 5 15 60, দেখো 5 হবে। 4 15 60, হ্যাঁ 4 15 60, তো 4 হয় এখানে, তাহলে 44, এটাই হবে প্রচুরক, এটাই হবে প্রচুরক। তো প্রচুরক তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু প্রচুরকটা হয়ে গেল।
তো তোমরা অনেকে গ্রাফ দেখতে চাচ্ছ, গ্রাফ কোন কোন গ্রাফটা দেখাবো। গ্রাফ তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বহুভুজ, আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অজীব রেখা। তো তোমাদের বইয়ে কোনটি দেখাবো, আগে কোনটি দেখাবো বলো, আগে কোনটি দেখাবো বলো। তো এটা থেকে গ্রাফ আমরা দেখাতে পারি। তো গ্রাফ তোমাদের সবচেয়ে বেশি আসে বহুভুজ। দেখো তোমাদের পেজে বইয়ের 39 নম্বর পেজে বহুভুজ আঁকতে হলে কি করতে হয় দেখো। বহুভুজ অঙ্কনের জন্য প্রথম শ্রেণী, পূর্বে শ্রেণী মধ্যমান এবং সেই শ্রেণীর পরের শ্রেণী মধ্যমান এবং x অক্ষ বরাবর মধ্যমান সুবিধাজনক এককে ধরে ছেদ চিহ্ন ব্যবহার করতে হবে এবং y অক্ষ বরাবর গণসংখ্যা প্রতিবর্গের ক্ষুদ্রতম অঙ্কন করতে হবে। তাহলে আমাদের যদি হলো ক্রমযোজিত বা হলো গণসংখ্যার বহুভুজ আঁকতে হয়, গণসংখ্যার বহুভুজ আঁকতে হলে আমাদের মধ্যমানটা কিন্তু লাগবে, মধ্যমানটা লাগবে। তো এই সারণী থেকে আমরা মধ্যমানটা নিতে পারি। মধ্যমানটা আমাদের লাগবে, সংক্ষেপে আমরা ছোট করে লিখি, আমাদের ধরবে না। তো শ্রেণী ব্যবধান 20 থেকে 29, 30 থেকে 39, 40 থেকে 49, 50 থেকে 59, 60 থেকে 69। গণসংখ্যা 2, 6, 12, 3, 1। কি লাগবে আমাদের, মধ্যমান লাগবে, শ্রেণী মধ্যমান। সংক্ষেপে আমরা মধ্যমানটা লিখলাম। মধ্যমান নির্ণয় করতে হয় কি দিয়ে, এই যে এই দুটো যোগ করতে হবে, যোগ করে 2 দ্বারা ভাগ করে দিতে হবে, যোগ করে 2 দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে যোগ করো, 20 যোগ হচ্ছে 29, 49 ভাগ হচ্ছে 2, 24.5। আমরা কিছুক্ষণ আগে মনে করছিলাম 24.5। আর তাহলে এইটার পরে হাতটা যেহেতু 10 ব্যবধানে সাজানো, 34.5, 44.5, 54.5, 64.5। এর পরের শ্রেণী আমাদের একটা লাগবে, তাহলে 74.5। এর আগের শ্রেণী আমাদের একটা লাগবে, বলে দিয়েছে, তা হবে না 24.5। আর কি লাগবে আমাদের, আর আপাতত আর কিছু লাগছে না। আমরা x অক্ষ বরাবর হচ্ছে মধ্যমান এবং y অক্ষ বরাবর গণসংখ্যা নিব। হ্যাঁ, এটা এইভাবে শ্রেণী সাজায় নিবা। সাজায় নেওয়ার পরে অবিচ্ছিন্ন শ্রেণী আমাদের গণসংখ্যা তো দেওয়াই আছে, লিখবা x অক্ষ বরাবর। এটা লেখার পরে এই দুটো লেখার দরকার নাই, কিন্তু প্রথম আর শেষটা লেখার দরকার নেই। x অক্ষ বরাবর, x অক্ষ বরাবর আমাদের শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমান এবং y অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে গণসংখ্যার বহুভুজ বা বহুভুজ নিম্নরূপ লিখতে পারো। গণসংখ্যার বহুভুজ নিম্নরূপ দিয়ে কোলন চিহ্ন দিবা। এখানে আমি সংক্ষেপে দেখাচ্ছি, কিন্তু সেদিন ডিটেলসে দেখাইছি। আমি গ্রাফটা এখানে ছোট্ট করে আঁকি। x অক্ষ, y অক্ষ, এই যে এটা মূল বিন্দু নিলাম আমরা। y অক্ষ বরাবর এদিকে কি নিব, মধ্যমান। এই যে ভাঙা চিহ্ন নাই, ছেদ চিহ্ন নিতে হবে।
তো এখানে মধ্যমান নিতে হবে কত, প্রথমত 14.5, তারপর 24.5, তারপরে 34.5, আর 44.5, আর 54.5, 64.5, আর একটা ঘর আমাদের নিতে হবে 74.5। তো এখানে যদি আমরা 10 ঘর করে বা 5 ঘর করে, এখান থেকে 10 ঘর করে লিখি, যেহেতু 24 পর্যন্ত আছে, 10, 20, আমাদের ইচ্ছা মতো যত ঘর নিতে পারি আমরা, 30 পর্যন্ত এখানে দেওয়া আছে। তো প্রথম 0 থেকে এই 14.5 আমরা ছেদ চিহ্ন দিয়ে বোঝালাম। তারপরে এই যে 24.5 কয় ঘর উঠবে, 2 ঘর উঠবে। তো 24.5 আমাদের কয় ঘর, এই যে 2 ঘর, এই ঘরে এসে 24.5 একটা বিন্দু দেবে, একটা বিন্দু দেবে এটার পরে। তারপর আসছে কত আমাদের, 6 ঘর আনুমানিক ধরো, 34.5 6 ঘর আনুমানিক, যেহেতু আমরা এখানে এইভাবে দেখাতে পারছি না, উপরে দিলে 10 হয়ে যায়। এই যে এটা দেখাও, এটা একটু নিচে দিই যেহেতু 2। তারপর আসছে 12 ঘর, 12 ঘর কত, 44.5 12 ঘর আসবে, 44.5 আশা করো এই জায়গায় 12 আছে। তারপর আসছে 3 ঘর, 54.5 3 ঘর। তারপরে 64.5 1 ঘর। আর এই যে 74.5 শূন্য রয়েছে, আর 14.5 এরও শূন্য, মানে মূল বিন্দুর আছে, কারণ ওর কোনো হলো গণসংখ্যা নাই। তাহলে এই মূল বিন্দু থেকে এই বিন্দুগুলো যোগ করে দিবে। এই যে এখান থেকে চলে যাবে আবার 54.5 74.5 মিলাই দিবে। তাহলে এটাই হচ্ছে হলো গণসংখ্যার বহুভুজ, এটা হচ্ছে গণসংখ্যার বহুভুজ। অবশ্যই এই ভূমির সাথে ঠেকাই দিতে হবে। তাহলে এটা কয় বাহুর বহুভুজ, 1 2 3 4 5 6। যদি ওইভাবে কাউন্ট করতে চাও, এটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারো, এটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারো। তো এই ধরনের আর একটা আছে তোমাদের পরীক্ষায় হিউজ পরিমাণ পড়ে, অজীব রেখা। হিউজ পরিমাণ পড়ে অজীব রেখা, অজীব রেখাটাও করাই দিতে পারি। অজীব রেখাটা কি করাই দিব, অজীব রেখা হচ্ছে নাগিন, দেখুন নাগিন সাপের ফানার মতো, ওইটা হয় অজীব রেখা। তো অজীব রেখা আঁকতে হলে কি করতে হয় দেখো, এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি সুবিধা একক নিয়ে এই শেষ চিহ্ন ব্যবহার করে 0 থেকে এত পর্যন্ত, এবং y অক্ষ বরাবর ক্রমচ্যুত গণসংখ্যা বর্গের প্রতি বাহু দৈর্ঘ্যকে এত একক ধরে বিন্দুগুলো চিহ্নিত করে অতএব এত স্বাবলম্বীভাবে যোগ করি, এটাই নিম্নয়ে অজীব রেখা। তো অজীব রেখা আঁকতে হলে আমাদের কি নির্ণয় করতে হবে, ক্রমজিত গণসংখ্যার সারণী লাগবে, আর হচ্ছে অবিচ্ছিন্ন পাত্র শ্রেণী লাগবে। তো আমরা এখানে লিখতে পারি এটা, হ্যাঁ এটা যেহেতু লেখা আছে, আমরা অবিচ্ছিন্ন শ্রেণীটা আমরা আগে তৈরি করে নিই। অবিচ্ছিন্ন শ্রেণী, অবিচ্ছিন্ন শ্রেণী অবিচ্ছিন্ন শ্রেণী তোমাদের গত দিন দেখাইছিলাম যে এখানে যেটা থাকবে, হ্যাঁ এখান থেকে 1 কমাই দিবা, এখানে রয়েছে 20 কমাই দিয়ে তাহলে 19 করো, 19 পয়েন্ট, এই যে এখানে ছিল কত 20, 1 কে 2 ভাগ করো, 1 কে 2 ভাগ করলে পয়েন্ট হচ্ছে 5 বাই 0.5 যোগ করো, দেখো 1 হবে। তাহলে এই 0.5 এর সাথে দিয়ে দাও, আর এখানে 29 রয়েছে ওর সাথে একটা 0.5 দিয়ে দাও, তাহলে এখানে যেটা হবে এটাও এখানে নামায় এসে 29.5, আর এখানে 39.5। দেখো এইটা এবার 39.5, এখানে 49.5, এখানে 49.5, এখানে আসবে 59.5,
এখানে 59.5 থেকে এখানে 69.5, এটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী। এবার ক্রমযোজিত গণসংখ্যা লিখো, যোজিত গণসংখ্যা। কিছুক্ষণ আগে তোমরা করেই আসলাম ক্রমযোজিত গণসংখ্যা সারণী, ওইটা আমাদের আর দেখার প্রয়োজন পড়ছে না। তো এখানে 2 6 7 8 12 20, তাহলে হচ্ছে 23 আর 24। তো এটা সারণী তৈরি করতে হলে এটা আবার এইটা নিচে আবার কি লিখতে হবে, যে এক্স অক্ষ বরাবর আমরা কি নিব, অবিচ্ছিন্ন শ্রেণী নেব, এবং ওয়াই অক্ষ বরাবর নিব ক্রমযোজিত গণসংখ্যা। এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী এবং ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে বহু অজীব রেখা, অজীব এখানে ভ হবে না কিন্তু ব হবে, অজীব রেখা নিম্নরূপ। অজীব রেখা কি, ওখানে ভয় হবে না, অজীব লেখা দিয়েছে, ব হবে না ভয় হবে, অজীব রেখা নিম্নরূপ। আচ্ছা তাহলে ঠিক আছে, এই যে অজীব রেখাটা আমরা এখানে দেখাইতে পারি তোমাদের, যেহেতু এখানে জায়গাটা পড়েই আছে। এর ওয়াই অক্ষ দিলাম, এটা এক্স অক্ষ দিলাম, ঘরগুলো আমরা কেটে নিই ছোট ছোট করে। আমরা 10 দিলাম, 10 20 30, এই শূন্য থেকে এইগুলো বোঝাতে আমরা কি চিহ্ন ব্যবহার করব, ছেদ চিহ্ন। এদিকে কি নেব, অবিচ্ছিন্ন শ্রেণী সীমা নিতে পারো এই যে এল আকারে বা এদিক আকারে, তোমরা এইভাবে নেওয়া উল্টা এল, তাহলে 19.5 29.5 39.5 49.5 59.5 69.5, এইদিকে নাও। তাহলে এইদিকে এটা কোন ঘর উঠবে, কত ঘর, ক্রমযোজিত গণসংখ্যা। দেখো এই 19.5 এর কোনো এই নেই, তাহলে 29.5 এ 29.5 এ কয় ঘর উঠছে, 2 ঘর উঠবে, আনুমানিক ধরো 2 ঘর। তারপরে 8 ঘর উঠবে 39.5 এ, 8 ঘর। তারপরে 20 ঘর একবারে 49.5 এ, এই 20 ঘর। তারপরে উঠবে 23 ঘর, তারপরে হচ্ছে 24 ঘর, আনুমানিক ধরো এটা। এই যে এখান থেকে স্বাবলম্বী ভাবে যোগ করে দাও, এইটাই হচ্ছে অজীব রেখা। হ্যাঁ, এটাই হচ্ছে অজীব রেখা। দেখো চেষ্টা করলাম আর কি, সুন্দর হলো না। হ্যাঁ, তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে করতে পারো। তো আজকের ক্লাসটি যদিও একটু অগোছালো মতো হয়েছে, তাও তোমরা সুন্দর করে নোট করে একটু গুছায় নিও, যেহেতু তোমাদের আগামীকাল পরীক্ষা। আজকে ক্লাসটা দীর্ঘায়ী করব না, তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাস আমরা আরও সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করব। তো আর কোনো প্রশ্ন থাকলে করতে পারো, না এখনই শেষ করব। আমি কমেন্ট দেখতেছি।
হ্যাঁ, এই দুইটা গ্রাফ করাই দিয়েছি মাঝে, তোমরা এই দুটো গ্রাফই বেশি বেশি ইম্পর্ট্যান্ট। আর যদি বুঝতে না পারো এই ক্লাস দেখে আমাদের রেকর্ডেড ক্লাস আছে, ওটা দেখলে তো আরো সুন্দরভাবে বুঝতে পারবা। স্যার অবিচ্ছিন্ন শ্রেণী কিভাবে নিলেন বোঝাই দেন। আচ্ছা, অবিচ্ছিন্ন শ্রেণী তোমাদের নির্ণয় করতে হয় তোমাদের বইয়ের নিয়ম অনুসারে। এই প্রথম শ্রেণীর সবচেয়ে বেশি প্রথম শ্রেণীর সর্বোচ্চ মান উচ্চ সীমা, প্রথম শ্রেণীর উচ্চ সীমা কত 29, 29, তারপরে শ্রেণী নিম্ন সীমা যোগ করতে হবে, করে 2 দ্বারা ভাগ করতে হবে। এইটাই হচ্ছে নিয়ম। হ্যাঁ, ওই নিয়ম করলে যেটা হবে ওইটাই ওই শ্রেণীর, এই শ্রেণী প্রকৃত নিম্ন সীমা। দেখো ওই তাই হবে না, তাহলে 29 যোগ হচ্ছে 30 ভাগ 2, দেখো 29.5 আছে, 29.5 আছে। এটা হচ্ছে কত 29.5, এটা হচ্ছে এই শ্রেণী প্রকৃত নিম্ন সীমা। তো তোমাদের অত বোঝাবা দরকার নেই। এই যেখানে 20 আছে, 20 থেকে 29, এখানে এই যে এই নিম্ন সীমাটা আছে তার থেকে 1 কমাই নিবা। কি করবে 1 কমাই নিবা, তাহলে 20 রয়েছে, তাহলে 19 নিবা। আর হচ্ছে 1 যে কমাই নিয়েছো ওই 1 কে 2 ভাগ করবা, 2 ভাগ করে পয়েন্ট, দেখো 1 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে 0.5 হয়। হ্যাঁ, 0.5 হয়, 0.5 যদি যোগ করো তাহলে হলো 1 পাওয়া যায়। হ্যাঁ, তাহলে এই 0.5 এই 19 সাথে 0.5 দিয়ে দাও, আর এখানে কত রয়েছে 29 রয়েছে, 29 সাথে 0.5 দিয়ে দেবো। তবে এটা দেখো, এটা এখানে যা নিয়েছি ওটা এই পাশে নিয়েছি, তারপরে এটা কত রয়েছে 39, এর সাথে 0.5 দিয়ে দাও 39.5, তো এটা এখানে নিয়েছি। তবে এটা রয়েছে 49.5 দিয়ে দাও, এখানে 49.5 চলে আসছে। তো দেখ এখানেও 1 কমাই দাও, 50 রয়েছে, 50 থেকে 1 কমাই দিলে 49.5 হয়। তো এটা 59.5, এখানে দেখো 59.5, আর এইটা 59 রয়েছে, এর সাথে 0.5 যোগ করে দাও। তো আশা করি বুঝতে পারছো। আর কোনো প্রশ্ন থাকলে করতে পারো। বুঝতে পারছো আশা করি। তোমাদের মূল বইয়ের প্রথম দিকে দেখো অবিচ্ছিন্ন শ্রেণী নির্ণয় করার নিয়ম বলে দিয়েছে। আসলে নিয়ম ফলো করলে একটু লেট করার প্রয়োজন নাই, তোমরা এইভাবে সহজে অত হিসাব নিকাশের দরকার নাই। এটা যা থাকবে তার সাথে 1 কমাই দিয়ে 0.5 করে দিবা, আর এখানে যা থাকবে তার সাথে 0.5 যোগ করে দিবা। বলে ওইভাবে লিখতে থাকবে, তাহলে হয়ে যাবে। প্রসেসিংটা মনে রাখো আর কি। আর কোনো প্রশ্ন থাকলে করো, আমি এখনই শেষ করছি কিন্তু। আর কি কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন থাকলে করতে পারো এখনো। আচ্ছা ঠিক আছে, আজ ক্লাসটি এই পর্যন্তই। তো সবার পরীক্ষা ভালো হোক সে দুয়াই কামনাই করি। তো আজকে এই পর্যন্তই রাখছি। তো তোমরা সবাই এডুকেশনের সাথে থাকো, আর আমাদের আশা করি পরবর্তী ক্লাসগুলো আর গোছালো কায়দায় হবে। আর আমরা তোমাদের যাতে পিডিএফ ফাইলগুলো প্রোভাইড করতে পারি সেইভাবে মানে টাইপ অনুযায়ী বা ওইভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করবে সবগুলো টিচার এডুকেশনে। তো আজকে এই পর্যন্তই রাখছি। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এডুকেশনের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে। আর সবার পরীক্ষা সুন্দর হোক, এই শুভকামনা রইল।